বৃত্তিমূলক শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভুলে যাব না কবিতাটি আজকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই ভুলে যাব না কবিতাটি প্রকৃতপক্ষে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন ও উদ্বাস্তু মানুষের জীবনের বিপর্যয়ের এক অনবদ্য ভাষা। ভারত পাকিস্তান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে মৌলবাদের গভীরতর নগ্ন রূপের বিভৎসতায় পূর্ব পাকিস্তানের এক শ্রেণীর মানুষকে চরম সংকটের মুখোমুখি হতে হয়। এরই ফলশ্রুতিতে তথা মুক্তিযুদ্ধের আবহে ছন্নছাড়া বাস্তুহীন মানুষের লড়াইয়ের কথা কবি কখনো ভুলে যেতে পারেননি, ভুলে যাবেনও না কোনো দিন। এই কবিতায় প্রথম পংক্তিতে শুরু হচ্ছে, চায়ের দোকান তুমুল তর্কে চির খাচ্ছে টেবিল। এইভাবে আমরা আগেই বলেছি কবির এই কবিতাটি মূল কাব্যগ্রন্থ তাঁর কাল মধুমাস থেকে নেওয়া। এখানে কবি বলছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে এই কবিতাটি রচিত হয়েছে। ছিন্নমূল মানুষের জীবনের হাহাকার, আর্তনাদ এবং কঠিন লড়াইয়ের পূর্বাভাস ধ্বনিত হয়েছে এখানে। চায়ের দোকানে প্রবল তর্ক বিতর্কে চির খাচ্ছে টেবিল। স্বাধীন রাষ্ট্রের দাবিতে একদল মানুষ যেন বেপরোয়া ভঙ্গিতে বুঝে নিতে চায় তাদের নাগরিক অধিকার। নাগরিক জীবনে আকস্মিকভাবে নেমে এসেছে চরম এক অনিশ্চয়তা। মানুষকে আপন আশ্রয় ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে অন্য আশ্রয়ে, নতুনের সন্ধানে। চায়ের দোকানে তুমুল বিবাদের ছবি কবি নিজ ভাষাভূমে পরবাসী হওয়ার যন্ত্রণাকেই ব্যক্ত করতে চেয়েছেন। কবি তার অন্য একটি কবিতায় বলেছেন, সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী। এই পরবাসী হওয়ার প্রেক্ষাপট রচিত হয়েছে পূর্ব পাকিস্তানের বাংলাদেশ নামক রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার কাহিনীতে। অগণিত মানুষের ঢেউ আছড়ে পড়েছে এপার বাংলায়। উদ্বাস্তু মানুষের হাহাকারে মর্মরিত হয়েছে আকাশ বাতাস প্রকৃতি। আর তারই পাশাপাশি মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান ধ্বনিত হয়েছে মিছিলে মিছিলে। এই মিছিলের কথাই পরে বলছেন কবি, হঠাৎ আওয়াজ, মাটিতে পা, হাত আকাশে, মিছিল। যখন চায়ের দোকানে তুমুল তর্ক বিতর্কে চিড় খেয়ে যাচ্ছিল টেবিল, তখনই আকস্মিক এক আওয়াজে আলোড়িত হয়েছে চতুষ্পাশ। দেখা গেল মানুষের মিছিল। মাটিতে পা ফেলে ঐক্যবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা সামিল হয়েছে রাষ্ট্রীয় অত্যাচার অনাচারের বিরুদ্ধে। যে রাষ্ট্রীয় ব্যবস্থা তৎকালীন পূর্ববঙ্গের মানুষকে দিতে পারেনি সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক সহাবস্থান, ধর্মীয় স্থিতিশীলতা, সেই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠেছে ছিন্নমূল মানুষ। সামাজিক ও রাজনৈতিক পালাবদলের এই ক্রান্তি লগ্নে সংবেদনশীল কবি সমাজপট পরিবর্তনের স্বপ্নকে আলোকিত করেছেন ঐক্যবদ্ধ মানুষের সংগ্রামের মধ্য দিয়ে। হাতে বেঁধেছ হাত, করেছ ঋণী। এই অংশে বলতে চাওয়া হয়েছে একটি বিশেষ সময়ের কথা, যে সময়ে ক্ষতচিহ্নগুলি নিয়ে প্রতিবিম্বিত হয়েছে গভীর আবেগে, সুতীব্র ক্ষোভের
প্রতিচ্ছায়া হয়ে। বিপন্ন মানুষ হাতে হাত বেঁধে সংগ্রামের ডাক দিয়েছে রাজশক্তির বিরুদ্ধে। তাদের লড়াই অত্যাচার, অনাচার, ক্রূরতার বিরুদ্ধে। রাজনীতির ভয়াবহ অনুষঙ্গে ধর্মের নামে বজ্জাতির আবহে একদল মানুষকে সর্বহারা, ভিটেমাটি ছাড়া হতে হয়েছে। সেই ছিন্নমূল মানুষের স্রোত এসে আছড়ে পড়েছে এপার বাংলার মাটিতে। চরম সংকটের দিনে নিজেদের অস্তিত্ব বাঁচানোর কারণে তারা পারস্পরিক সুদৃঢ় মানসিক বন্ধনে একতাবদ্ধ হয়েছে। তাই হাতে হাত রেখে শরিক হয়েছে প্রত্যক্ষ সংগ্রামের। তাদের সেই সংগ্রামের সঙ্গবদ্ধতায় কবি আপ্লুত হয়েছেন। তিনি তাদের জীবনের ব্যথা বেদনার শরিক হয়ে নিজেকে ঋণী বলে মনে করেছেন। সকালবেলায় ডাঙায় পৌঁছে বন্দরে চা খাওয়া, তদানীন্তন পূর্ব পাকিস্তানের উদ্বাস্তু মানুষের ঢল নেমে এসেছিল এপার বাংলায়। ছিন্নমূল মানুষের হাহাকার, সব হারানোর ক্রন্দনধ্বনিতে একদিকে যেমন বাংলার আকাশ বাতাস মুখরিত হয়েছিল, তেমনি সেই সব ছিন্নমূল মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রতিবাদের ছবিটিও কবি তুলে ধরেছেন। ছিন্নমূল মানুষের ঢল যখন নেমে এসেছে এপার বাংলায়, ধর্মীয় পাণ্ডাদের অতি দানবীয় আক্রোশে গৃহহীন মানুষের নিদারুণ পরিণতির ছবি কবি গভীর সংবেদনশীলতার সঙ্গে এঁকেছেন। বাস্তুহারা, স্বজনহারা মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার কারণে হাতে হাত বেঁধে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হয়েছে, পার ভেঙেছে। রাত্রিতে নৌকার ছোঁয়ের ভেতর ছিন্নমূল মানুষের আনাগোনা, রাত্রি শেষে সকালবেলায় ডাঙায় পৌঁছে বন্দরে চা খাওয়ার দৃশ্যটি দেশ ভাঙনের ছবিটি স্পষ্ট করে। গলা মিলিয়ে গেয়েছি গান, মা আমার বন্দিনী। এই ভুলে যাব না কবিতায় কবি বাংলাদেশ যুদ্ধের পটভূমিতে সব হারানো উদ্বাস্তু মানুষের গলা মিলিয়ে গানের কথা বলেছেন। এখানে মা বলতে স্বদেশ মাতার কথা বলা হয়েছে। স্বদেশ মাতার বন্দিদশায় ভারাক্রান্ত মানুষের হৃদয় ভেঙেছে। মাতৃভূমির বন্দিনী রূপ তাদের হৃদয়ের গভীরে প্রবলতর এক অভিঘাত সঞ্চার করেছে। বাংলা মায়ের এই বন্দিনী রূপের কারণ ভণ্ড রাজনৈতিক নেতাদের কূট চক্রান্ত ও ধর্মীয় সংকীর্ণতা। এপারে ঘর ওপারে ঘর, মধ্যে কঠিন দেয়াল। রাজনৈতিক কারণে ছিন্নমূল মানুষ ফেলে এসেছে তাদের জমিজমা বাড়িঘর এবং এপার বাংলায় অস্তিত্ব রক্ষার সংগ্রামে সামিল হয়ে তারা আপন ঘর রচনায় প্রবৃত্ত হয়েছে। এক পার থেকে মানুষ অন্য পারে এসে পৌঁছেছে প্রাণের তাগিদে। তারই মধ্যে ধুরন্ধর রাজনৈতিক ভণ্ড নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত নিজস্ব ভঙ্গিতে। সংবেদনশীল কবি ছিন্নমূল মানুষের নিরাপত্তাহীনতা, দেশত্যাগের যন্ত্রণা, স্বজন বিদায়ের বেদনা ফুটিয়ে তুলেছেন এপার ওপারের চিত্র অঙ্কনের মধ্যে দিয়ে। একেবারে প্রস্তুতিহীন অবস্থায় অগণিত মানুষকে শরণার্থী হতে হয়েছিল দেশভাগের কারণে। সেই সব শরণার্থীদের অস্তিত্বহীনতা প্রকট হয়ে উঠেছিল দুই দেশের মাঝে নির্মিত কঠিন দেয়ালের জন্য। এই কঠিন দেওয়াল প্রকৃত অর্থেই ধর্মীয় ভাবনার সংকীর্ণ উন্মত্ততা। শুকনো মুখে বলেন মা, কি পেলাম বল দিনি। এপার বাংলায় ওপার বাংলার মানুষের ঘর, মাঝখানে কঠিন বিভেদের দেয়াল। ধুরন্ধর রাজনৈতিক ভণ্ড নেতারা নিজেদের আখের গোছানোয় ব্যস্ত। এই পরিস্থিতিতে পাণ্ডুর মুখে মায়ের কাতর জিজ্ঞাসা,
কি পেলাম বল দিনি। অর্থাৎ সর্বস্ব হারানোর করুণ ছবি প্রতিবিম্বিত হয়েছে এখানে। মা তার চোখের সামনে দেখতে পেয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডের প্রবল ঝড় কিভাবে শেষ করে দিয়েছে সাধারণ মানুষের সুখ শান্তি, কেড়ে নিয়েছে আশ্রয়, ঠেলে দিয়েছে অনিশ্চয়তার অন্ধকারে। মায়ের শুকনো মুখের করুণ আরতিতে সমকালীন হৃত সর্বস্ব মানুষের বেদনা উঠেছে ফুটে। ভুলে যাইনি, ভুলে যাব না জীবনে কোনো দিন। কবি বলছেন এই না পাওয়ার বেদনাই তার কবিতায় ছত্রে ছত্রে সঞ্চারিত হয়েছে। অসহায় বিপন্ন উদ্বাস্তু মানুষের মাটিতে পা ফেলে আকাশে হাত তুলে জনগণতান্ত্রিক আন্দোলনের শরিক হওয়া, হাতে হাত বেঁধে তাদের রাষ্ট্রের অনাচার অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ জানানো, মানুষের এই একতাবদ্ধ লড়াই কবি জীবনে কোনো দিনই ভুলে যাবেন না। এই না পাওয়ার বেদনা কবি কোনোদিন ভুলতে পারবেন না বলেই মাতৃভূমির বেদনার কথা, স্বদেশের মানুষের ছিন্নমূল অবস্থার কথা কোনোদিনই তিনি ভুলবেন না। ভুলবেন না তিনি মানুষের এই লড়াইয়ের কথাও। বন্দিনী মায়ের জন্য বাংলা মায়ের সন্তানরা গলা মিলিয়ে গেয়েছে গান মা আমার বন্দিনী। রাজনৈতিক নেতাদের ভণ্ডামি, মৌলবাদ, অস্থির সময় ও সমাজ, ছিন্নমূল মানুষের অসহায়তার মধ্যেও গভীর বেদনার সুরে কবিকে মা প্রশ্ন করেন কি পেলাম বল দিনি। এই না পাওয়ার যন্ত্রণা বড় করুণ সুরে বাজে। কবি এসব ঘটনা জীবনে কোনোদিনই ভুলতে পারবেন না। আমাদের এই কবিতাটির সম্পর্কে আলোচনা আজকে আমরা এখানেই শেষ করছি।